Lesson 9, J.C. Bose, A Beautiful Mind, Part 1. Historically, in 1895, India was under the British rule. আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখতে পাবো 1895 খ্রিস্টাব্দে ভারত ব্রিটিশ শাসনের অধীনে ছিল। A different history was made that year at the town hall in Calcutta. ওই একই বছরে কলকাতার টাউন হলে অন্য ধরনের একটি ইতিহাস রচনা হচ্ছিল। An interesting demonstration was performed by Jagadish Chandra Bose, an assistant professor of Presidency College. প্রেসিডেন্সি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জগদীশ চন্দ্র বোস সেই দিন একটি ইন্টারেস্টিং ডেমনস্ট্রেশন তিনি করছিলেন। কোথায় না ওই টাউন হলে। ইন্টারেস্টিং মানে আকর্ষণীয় বা যেটা আগ্রহ জায়গায় এরকম, আর ডেমনস্ট্রেশন মানে হচ্ছে কোনো একটি বিষয় সেটাকে সর্বসমক্ষে পরীক্ষামূলকভাবে দেখানো, এটাকে বলা হচ্ছে ডেমনস্ট্রেশন। তাহলে জগদীশ চন্দ্র বোস একটি ডেমনস্ট্রেশন দিচ্ছিলেন। Everyone was overawed when the electromagnetic waves travelled from the lecture hall to a third room about 75 meters away. প্রত্যেকে ভীষণ অবাক হয়ে গেল যখন তারা দেখল যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ লেকচার হল থেকে বেরিয়ে লেকচার হলের পর 3 নম্বর ঘর, যেটা প্রায় 75 মিটার দূরে হচ্ছে, তো সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কিভাবে এই 75 মিটার পেরিয়ে 3 নম্বর ঘরে চলে যাচ্ছে লেকচার হল থেকে। দিস ওয়েভস পাসড থ্রু 3 সলিড ওয়ালস, এবং এই যে তরঙ্গ, এই তরঙ্গটা 3টে সলিড দেওয়াল মানে 3টে শক্ত দেওয়াল ভেদ করে গেছে। তো এইটাই মোটামুটি পরীক্ষার বিষয়বস্তু, যেটা দেখে সবাই ভীষণ অবাক হয়ে গিয়েছিল। This was a remarkable and path-breaking incident which paved the way for future research all over the world. এবং এই ঘটনাটা ছিল যেরকমই উল্লেখযোগ্য সেরকমই পাথ ব্রেকিং মানে হচ্ছে নতুন পথ তৈরি করছে বা উদাহরণ দৃষ্টান্তমূলক একটি ঘটনা, হুইচ পেভ দ্য ওয়ে ফর ফিউচার রিসার্চ অল ওভার দ্য ওয়ার্ল্ড। এবং এই যে বিরল উল্লেখযোগ্য এবং দৃষ্টান্তমূলক যে ঘটনাটি ঘটল, এটা আবার সারা পৃথিবীতে এই বিষয় নিয়ে ভবিষ্যতে যে সমস্ত রিসার্চ বা গবেষণা হতে চলেছে তার জন্য যেন রাস্তা তৈরি করেছিল বা পথ তৈরি করেছিল। Born on 30th November 1858 at Bikrampur, now Munshiganj district of Bangladesh, Jagadish Chandra Bose was a man of diverse talents. জগদীশ চন্দ্র বোস 1858 খ্রিস্টাব্দের 30শে নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন বিক্রমপুরে, এবং এই বিক্রমপুরের নাম এখন হয়ে গেছে মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট হয়ে গেছে। অর্থাৎ আগে এটার নাম ছিল বিক্রমপুর, এখন যেটা হয়ে গেছে বদলে মুন্সিগঞ্জ জেলা হয়ে গেছে, এবং যেটা বর্তমানে বাংলাদেশে। তো এই জায়গায় জন্মেছিলেন এবং জগদীশচন্দ্র বোস ছিলেন অনেকগুলো একসাথে বহুমুখী প্রতিভার অধিকারী। কীরকম? আ ফিজিসিস্ট, তিনি ছিলেন পদার্থবিদ, বায়োলজিস্ট, জীববিদ, বোটানিস্ট, উদ্ভিদবিদ, অ্যাজ ওয়েল অ্যাজ আ রাইটার অফ সায়েন্স ফিকশন, এবং তার সাথে তিনি লেখকও ছিলেন এবং তিনি সায়েন্স ফিকশন অর্থাৎ কল্পবিজ্ঞানের কাহিনী লিখতেন। হিজ ফাদার ভগবান চন্দ্র বোস ওয়াজ আ লিডার অব দ্য ব্রাহ্ম সমাজ। তাঁর বাবা ভগবান চন্দ্র বোস ছিলেন ব্রাহ্ম সমাজের একজন নেতা। He worked as a deputy magistrate in ফরিদপুর, বারওয়ান অ্যান্ড ইন আদার প্লেসেস। তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসাবে কাজ করেছিলেন ফরিদপুর, বারওয়ান এবং আরও অন্যান্য অনেক জায়গায়। জগদীশ চন্দ্র's education started in a vernacular school because his father believed that one must know one's mother tongue before learning any other language. জগদীশচন্দ্রর শিক্ষা শুরু হয়েছিল বাংলা মাধ্যম স্কুলে, কারণ তার বাবা বিশ্বাস করতেন যে
কোনো একজন ব্যক্তির যদি তিনি অন্য কোনো ভাষা শিখতে চান, সেই ভাষা শেখার আগে নিজের মাতৃভাষাটাকে তার অবশ্যই জানা উচিত। বিসাইডস ওয়ান শুড নো ওয়ানস ওন পিপল, এছাড়াও প্রত্যেকটি মানুষের তার নিজের মানুষদের চেনা উচিত, জানা উচিত। স্পিকিং অ্যাট দ্য বিক্রমপুর কনফারেন্স ইন 1915, বোস সেড, 1915 খ্রিস্টাব্দে বিক্রমপুর কনফারেন্সে জেসি বোস একটি বক্তৃতা দিয়েছিলেন এবং সেই বক্তৃতায় তিনি বলেছিলেন, যেটা বলেছিলেন এইবারে যে পরের যে প্যারাগ্রাফটা রয়েছে ডাবল ইনভার্টেড কমার মধ্যে, এই অংশটা পুরোপুরিভাবে তিনি ওই দিন তার বক্তৃতায় বলেছিলেন। কি বলছেন? At that time, sending children to English schools was a privileged status symbol. অর্থাৎ তিনি বলছেন যে সেই সময়, অর্থাৎ তিনি তার নিজের সময়ের কথা বলছেন, যে সেই সময় বাচ্চাদেরকে ইংরেজি মাধ্যম স্কুলে পাঠানোটা ছিল প্রিভিলেজড স্ট্যাটাস সিম্বল। প্রিভিলেজড মানে সমাজে যারা উপরতলার মানুষ, যারা সমস্ত সমাজের সমস্ত সুযোগ সুবিধা যারা পায়, যারা সচ্ছল ধনী পরিবার, এই যে প্রিভিলেজড স্ট্যাটাস, তো এই সমস্ত পরিবারের ছেলে মেয়েদের অভিভাবকেরা কি করতেন? ইংরেজি মাধ্যম স্কুলে পাঠাতেন। কারণ সেই সময় মনে করা হতো যে যারা এই ধরনের প্রিভিলেজড স্ট্যাটাসে বিলং করে, তাদের স্ট্যাটাস সিম্বলই ছিল এটা, যে তারা তাদের ছেলে মেয়েদেরকে ইংরেজি মাধ্যম স্কুলে পাঠাবে। In the vernacular school to which I was sent, the son of the Muslim attendant of my father sat on my right side and the son of a fisherman sat on my left. কিন্তু আমাকে যে বাংলা মাধ্যম স্কুলে ভর্তি করা হয়েছিল, সেখানে আমার ডান দিকে বসতো কে না, আমার বাবার একজন মুসলিম পরিচারক ছিলেন, তার ছেলে আমার ডান দিকে বসতো, আর একজন জেলে ছিল সেই সময়, তো সেই একজন জেলের ছেলে আমার বাঁ দিকে বসতো। তাহলে ডান দিকে বসতো মুসলিম যে অ্যাটেন্ডেন্ট ছিল তার ছেলে, আর বাঁ দিকে বসতো একজন জেলের ছেলে। দে ওয়্যার মাই প্লেমেটস, ওরাই আমার খেলার সাথী ছিল। I listened spellbound to their stories of birds, animals and aquatic creatures. আমি মন্ত্রমুগ্ধ হয়ে শুনতাম তাদের বলা গল্পগুলো। তারা কিসের গল্প বলতো? পাখির গল্প, পশুর গল্প এবং জলচর জীবজন্তুর গল্প, এবং সেই গল্পগুলো আমি মন্ত্রমুগ্ধ হয়ে শুনতাম। Perhaps these stories created in my mind a keen interest in investigating the workings of nature. খুব সম্ভবত এই গল্পগুলোই আমার মনের মধ্যে একটা গভীর তীক্ষ্ণ আগ্রহের সৃষ্টি করেছিল। কি বিষয়ে? না, এই যে প্রকৃতির মাঝে কত রকম ক্রিয়াকলাপ চলছে, সেইগুলোকে গভীরভাবে পর্যবেক্ষণ করা, পরীক্ষা নিরীক্ষা করার যে আগ্রহ, সেটা জন্মেছিল আমার মনে হয় এই গল্পগুলো শুনেই। When I returned home from school, accompanied by my school fellows, my mother welcomed and fed all of us without discrimination. যখন আমি আমার স্কুলের বন্ধুদের নিয়ে বাড়ি ফিরতাম স্কুল থেকে, তখন আমার মা আমাদের স্বাগত জানাতেন এবং আমাদের সবাইকে কোনো বাজ বিচার না করেই সবাইকে খাওয়াতেন আদর করে। It was because of my childhood friendship with them that I could never feel that there were creatures who might be labeled low caste. এদের সঙ্গে যে ছোটোবেলায় আমার বন্ধুত্ব ছিল, সেই এদের মানে ওই যাদের কথা আগে বলা হয়েছে, এই বন্ধুত্বের কারণেই আমি বোধহয় কোনো দিন উপলব্ধি করতে পারিনি বা বুঝতে পারিনি যে সমাজে এমন জীব আছে, এখানে ক্রিয়েচার্স শব্দটা ইউজ করেছেন, অর্থাৎ জীব বা প্রাণী, অর্থাৎ এমন জীব আছে যাদেরকে নিচু জাত বলে, যাদেরকে দাগিয়ে দেওয়া হয় বা যাদেরকে গায়ের ছাপ মেরে দেওয়া হয় যে তোমরা নিচু জাতের, এবং অনেক সময় তাদেরকে মানুষ বলেই গণ্য করা হয় না, এই জন্যই এখানে ক্রিয়েচার শব্দটা ব্যবহার করা হয়েছে। I never realized that there existed a problem common to the two communities, Hindus and Muslims, এবং এটাও আমি কখনো বুঝতে পারিনি যে এই যে দুটি ধর্মীয় সম্প্রদায়, হিন্দু এবং মুসলিম, এদের মধ্যেও যে একটা স্বাভাবিক সমস্যা রয়েছে, একটা সাধারণ সমস্যা এদের দুটো কমিউনিটির মধ্যে রয়েছে, এটাও কিন্তু আমি কোনো দিন উপলব্ধি করতে পারিনি। In 1869, Bose joined Hare School.
1869 খ্রিস্টাব্দে বোস হেয়ার স্কুল জয়েন করেছিলেন, মানে ভর্তি হয়েছিলেন হেয়ার স্কুলে। অ্যান্ড 6 years later হি ওয়াজ অ্যাডমিটেড টু সেন্ট জেভিয়ার স্কুল ইন ক্যালকাটা, এবং এর 6 বছর পর তাকে কলকাতারই সেন্ট জেভিয়ার স্কুলে ভর্তি করা হয়েছিল। হি পাসড দ্য এন্ট্রান্স এক্সামিনেশন, তারপর তিনি এন্ট্রান্স এক্সামিনেশন বা এন্ট্রান্স পরীক্ষায় পাশ করলেন। অ্যান্ড জয়েন্ট সেন্ট জেভিয়ার্স কলেজ অফ ক্যালকাটা, এবং কলকাতারই সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হলেন। It was here that he came in contact with Jesuit father Eugene Lafaux, who played a significant role in developing his interest in natural science. এই কলেজেই, অর্থাৎ এই সেন্ট জেভিয়ার্স কলেজেই তার সাক্ষাৎ হয়েছিল জেসুইট ফাদার ইউজিন লাফোর সাথে। এই ফাদার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই যে জেসি বোসের মনে যে ন্যাচারাল সায়েন্স বা প্রকৃতি বিজ্ঞান এটার সম্পর্কে আগ্রহ জাগিয়ে তুলতে তিনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। লেটার বোস ওয়েন্ট টু ইংল্যান্ড অ্যান্ড সিকিউরড অ্যাডমিশন ইন ক্রাইস্ট কলেজ কেমব্রিজ টু স্টাডি ন্যাচারাল সায়েন্স। এরপর বোস ইংল্যান্ড চলে যান এবং সেখানে কেমব্রিজের ক্রাইস্ট কলেজে তিনি অ্যাডমিশন পান, ভর্তি হন। কি পড়ার জন্য? না, টু স্টাডি ন্যাচারাল সায়েন্স, প্রকৃতি বিজ্ঞান পড়ার জন্য। In 1884, he received the Natural Science Tripos from the University of Cambridge and a BSc degree from the University of London. 1884 খ্রিস্টাব্দে তিনি ইউনিভার্সিটি অফ কেমব্রিজ থেকে বা কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে ন্যাচারাল সায়েন্স ট্রাইপোজ অর্জন করেছিলেন, এটা একটা ডিগ্রি। আর লন্ডন ইউনিভার্সিটি থেকে বিএসসি ডিগ্রি তিনি পেয়েছিলেন। The following year, Bose joined Presidency College as officiating professor of physics. এর পরের বছরেই বোস প্রেসিডেন্সি কলেজের একজন পদার্থবিদ্যার বা ফিজিক্সের অধ্যাপক হিসেবে তিনি কাজে যোগ দিয়েছিলেন। বাট হি ওয়াজ নট প্রোভাইডেড ফ্যাসিলিটিস অফ রিসার্চ, কিন্তু তাকে গবেষণার সুযোগ দেওয়া হচ্ছিল না। হি ওয়াজ অলসো অফার্ড লোয়ার স্যালারি দ্যান হিজ ইউরোপিয়ান কলিগস, এবং শুধু তাই নয়, তার সাথে যারা ইউরোপিয়ান সহকর্মী ছিলেন তাদের তুলনায় তাকে স্যালারি বা তার যে পারিশ্রমিক সেটাও তাকে কম দেওয়া হতো। অর্থাৎ একই কাজের জন্য একজন ইউরোপিয়ানকে যে স্যালারি দেওয়া হচ্ছিল, তিনি শুধুমাত্র ভারতীয় বলে তাকে কম স্যালারি দেওয়া হচ্ছিল। Bose had a remarkable sense of self-respect and national pride. জেসি বোসের ছিল একটি উল্লেখযোগ্য আত্মমর্যাদাবোধ এবং জাতীয় অহংকার, এই দুটি জিনিস তার মধ্যে ছিল। Therefore, as a sign of protest, he continued his teaching assignment for 3 years without accepting his salary. এবং এই জন্যই প্রতিবাদ স্বরূপ তিনি অন্য কিছু করলেন না, প্রতিবাদ করলেন। কিন্তু কিভাবে করলেন? 3 বছর সম্পূর্ণভাবে বিনা পারিশ্রমিকে তিনি পড়ালেন, এটাই ছিল তার প্রতিবাদ। ফাইনালি দ্য ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন অ্যান্ড দ্য প্রিন্সিপাল অফার্ড হিম আ পার্মানেন্ট টিচিং পোস্ট, এবং শেষ পর্যন্ত ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন এবং কলেজের প্রিন্সিপাল দুজনে এই জেসি বোসকে একটি স্থায়ী চাকরি দিয়েছিলেন। পার্ট 1 এখানেই শেষ।